যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা হবে বলে জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, শপথের সম্মান রাখা হবে। রোববার দুপুরে শপথ নেয়ার পর এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সিইসি ও 4 কমিশনারকে শপথ বাক্য পাঠ করান। পরে বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সিইসি। বলেন, গায়ের জোরে একতরফা আর কোনো নির্বাচন হবে না। আড়াই মাস পর নির্বাচন কমিশনের সাংবিধানিক শূন্যতা কাটল। শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনার। রোববার দুপুর 1টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আসেন এএমএম নাসির উদ্দিন, আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা। প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর অন্য 4 কমিশনার একসঙ্গে শপথ নেন। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি বলেন, সবার সহযোগিতায় অবাধ সুষ্ঠু নির্বাচন করবে কমিশন। শপথ যেটা নিয়েছি, এই শপথের সম্মানটা আমি রাখতে চাই। দেশের মানুষ একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। তবে ভোট কখন হবে তা নিয়ে মন্তব্য করেননি সিইসি। সবার মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। এটা ইট ইজ প্রিমেচুর ফর মি টু কমেন্ট অন দিস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের একটা ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। এই কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য স্থানীয় নির্বাচন। আগামী 5 বছর দায়িত্ব পালন করবে এই কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা এমন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছিলেন যারা তার কথা মতো কাজ করতেন, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটা স্বাধীন ও সাংবিধানিক সংস্থা, তাদের নিজস্ব ক্ষমতা রয়েছে। কিন্তু শেখ হাসিনার আমলে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচনের কোনো মূল্য ছিল না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার প্রত্যাশা করেন রুহুল কবির রিজভী। এর আগে তিনি বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানার ওসির প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। এমন লোকদের দিয়ে নির্বাচন কমিশন করতেন যারা শেখ হাসিনার কৃতদাস হিসাবে কাজ করত। এদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন, এদের কাছে কি বলে যে ইনক্লুসিভ নির্বাচন, এটা কোনো মূল্যই ছিল না, ভোটারদের কোনো দামই ছিল না। বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই ধরনেরই মানুষের প্রত্যাশা, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাইবে। দেশে প্রতিদিন অপহরণ হয় গড়ে অন্তত 3টি শিশু। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, অপহৃত 29 শিশুকে উদ্ধার করা যায়নি। অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ 10 মাসে মারা গেছে 482 জন শিশু। শিশু অপহরণের পেছনে পারিবারিক শত্রুতা, জিম্মি করে মুক্তিপণ আদায়, পাচার ও বিক্রি করাই প্রধান উদ্দেশ্য বলে পরিসংখ্যানে জানা গেছে। 3 নভেম্বর সিলেটের কানাইঘাটে নিখোঁজ হয় 6 বছরের মুনতাহা। নিখোঁজের 7 দিন পর বাড়ির কাছেই নালা থেকে উদ্ধার হয় মরদেহ। 15 নভেম্বর রাজধানীর আজিমপুরে এক বাসায় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুট ও 8 মাসের শিশু জাইফাকে অপহরণ করা হয়। অবশ্য 24 ঘন্টার মধ্যে উদ্ধার হয় জাইফা। পুলিশ সদর দপ্তর বলছে, 9 মাসে সারা দেশে অপহরণের মামলা হয়েছে 695টি, উদ্ধার হয়েছে 491 শিশু। উদ্ধার না হওয়া বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা অজানা। আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, 10 মাসে নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ বিভিন্ন অপরাধে মৃত্যু হয়েছে মোট 482 শিশুর। গত বছর একই সময়ে মারা যায় 421 শিশু।
শিশুদের প্রতি অপরাধ বন্ধ করতে সচেতনতা বৃদ্ধির তাগিদ অপরাধ বিশ্লেষকদের। আইনশৃঙ্খলা বাহিনী পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের প্রশ্নে সামগ্রিকভাবে নেতৃত্ব দিয়ে পরিস্থিতিকে যে অনুকূলে রাখার, মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করার যে পরিস্থিতি, সেইটিও করতে পারছে না। একটা ঘাটতি বা একটা শূন্যতা কিন্তু থেকেই যাচ্ছে। শিশুরা প্রতিরোধ গড়ে তুলতে পারে না বলে তারা অপরাধীদের সহজ টার্গেট। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অবাধ ব্যবহারেও বাড়ছে শিশু নির্যাতন। আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে যে আইসোলেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ হলো আমরা মানুষের সাথে মানুষের কিন্তু যোগাযোগ আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং যখনই আমরা বিচ্ছিন্ন হব তখনই কিন্তু অন্যের প্রতি হলো আমাদের সেই সমমর্মিতার জায়গাটা কাজ করবে না, আরেকজনের জায়গা থেকে ধরবে না। সম্পর্ক জায়গাটা আমি বলবো ড্রামাটিক একটা চেঞ্জ আসছে। এটা শুধুমাত্র সোসাইটির মধ্যে যে চেঞ্জ তা না, আমরা একেবারে কাছের মানুষের সাথে আমাদের পরিবর্তনটা আমরা দেখছি। অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে শিশু অধিকার বিষয়ক ব্যবস্থা আরও কার্যকর করা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে প্রায় 1 মাস, কিন্তু কোথাও তা মানা হচ্ছে না। কাঁচা বাজার থেকে শপিং মল, সব জায়গায় দেদারসে মিলছে পলিথিন। ক্রেতা বিক্রেতারা বলছেন, বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। মন্ত্রণালয়ের দাবি, সুফল পেতে দেরি হলেও পলিথিন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। 1 অক্টোবর থেকে সুপার শপ ও 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। পলিথিন বিরোধী অভিযান চালানো হয় বাজার ও কারখানায়, কিন্তু এখনো বাজারে সব পণ্যই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগে, কারণ এই ব্যাগ পাওয়া যাচ্ছে বিনামূল্যে। এছাড়া বিকল্প কোনো ব্যাগও নেই। ক্রেতা বিক্রেতারা বলছেন, বাধ্য হয়েই পলিথিন ব্যাগ ব্যবহার করতে হচ্ছে। বিকল্প পদ্ধতি অবশ্যই আগে অবলম্বন করা উচিত, তারপরে নিষিদ্ধ করা উচিত, কারণ আমাদের এই অভ্যাসটা তো আর একদিনে তৈরি হয়নি। মানুষ তো আমাদের কাছে পলিথিন ছাড়া মাল নিতে চায় না, ঠিক আছে। আমরা বলছি এদেরকে বাজারে ব্যাগ নিয়ে আসতে বাসাতেন, তো কেউ আনে না। শুধু হাতে গোনা কয়েকটি সুপার শপে কাগজ, কাপড় ও পাটের তৈরি ব্যাগ ব্যবহার হচ্ছে। আকার অনুযায়ী এসব ব্যাগের জন্য ক্রেতাদের বাড়তি দিতে হচ্ছে 8 থেকে 20 টাকা। পারচেজ করে ব্যাগটা নিয়ে আবার আসে, ওনাদেরকে আমরা আবার ওই ব্যাগের আনার জন্য ওনাকে আমরা 2 টাকা করে রিটার্ন দিয়ে দিচ্ছি, যাতে উনি পরবর্তীতে এই যে অভ্যাসটাতে উনি অনুপ্রাণিত হয়। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে 5 সদস্যের কমিটি করেছে পরিবেশ মন্ত্রণালয়। কমিটির প্রধান বলছেন, পলিথিন নিয়ে জনগণকেও সচেতন হতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবেই হোক পলিথিনের ব্যবহার থেকে মুক্ত করতে হবে আমাদের সকলকে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে। এজন্য সকলের সম্মিলিত সহযোগিতা। আপনারা একটা ভালো ভূমিকা রাখছেন। মানুষকে সচেতন করবার ক্ষেত্রে আসলে প্রচারের কোনো বিকল্প নেই। 2002 সালে প্রথম পলিথিন ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়, কিন্তু এতদিনও পলিথিনের কোনো বিকল্প বাজারে আসেনি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলিথিন ব্যাগ নিষিদ্ধের পরও তা কার্যকর হয়নি। এই নিয়ে আরও জানাতে কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে কুমিল্লা থেকে জানাবেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, 1 অক্টোবর প্রথমে সুপার শপে, পরে কাঁচা বাজারে 1 নভেম্বর নিষিদ্ধ হয় পলিথিন ব্যাগ, কিন্তু বাস্তবে আসলে কতটা এটার নিষিদ্ধ কাজে লাগছে বা কতটা ব্যবহার দেখছেন? যখন আসলে সরকারিভাবে নিষেধাজ্ঞা আসে তখন কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন শপিং মল, কাঁচা বাজার কিংবা দোকানপাটে কিন্তু অভিযান চলেছে। টাস্ক ফোর্স, পরিবেশ অধিদপ্তর তারা কিন্তু সম্মিলিতভাবে বিভিন্ন জায়গা থেকে পলিথিন খুঁজে বের করে সেগুলো জব্দ করেছে, এবং সেগুলো যেন ব্যবহার না হয় সেজন্য কিন্তু আমরা দেখেছি অভিযান কঠোর ছিল। কিন্তু আসলে দিন যত যাচ্ছে সেই অভিযান কিন্তু অনেকটাই নীরব হয়ে আসছে। আমরা আর এই সাম্প্রতিক সময়ের মধ্যে আসলে সে ধরনের কোনো জোরালো অভিযান দেখিনি। তবে প্রশাসনের কাছ থেকে যেটি বলা হচ্ছে যে বিভিন্ন পাইকারি দোকান যেখানে আসলে পলিথিন মজুদ রয়েছে সেই তথ্য বলে তারা সেখানে অভিযান পরিচালনা করছেন, কিন্তু খুচরা দোকান সেখান থেকে মূলত ভোক্তা পর্যায়ে যেখানে পলিথিন যাচ্ছে তাদের ভাষ্য সেটি হচ্ছে আসলে উৎপাদন বন্ধ না হলে পলিথিনের যে ব্যবহার সেটি আসলে বন্ধ করা যাবে না। অন্যদিকে ভোক্তা সাধারণ সচেতন না হলে সেক্ষেত্রেও কিন্তু পলিথিন বন্ধ করা সম্ভব নয়। অর্থাৎ যেখান থেকে উৎপাদন হচ্ছে সেই জায়গায় আসলে অভিযান পরিচালনা করে পলিথিনের ফ্যাক্টরি বা কারখানা যেটি আছে সেটি বন্ধ করতে হবে। অন্যদিকে যারা ভোক্তা ব্যবহার করছেন তাদেরকে আসলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ বান্ধব যেসব ব্যাগ রয়েছে সেসব এর দিকে আসলে ধাবিত করতে হবে, তাহলে কিন্তু পলিথিন ব্যবহার বন্ধ করা উচিত। আরেকটি বিষয় আমরা যেটি দেখেছি, আসলে শুধুমাত্র শপিং মলগুলোতে যে বেচাকেনার সময় পলিথিন ব্যবহার হয় তা নয়, বিভিন্ন পণ্যের মোড়ক কিন্তু পলিথিনে তৈরি। এছাড়া দেখা যাচ্ছে যে
বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি থেকেও কিন্তু দ্রব্য কিন্তু পলিথিনে মুড়িয়ে আসলে ভোক্তা সাধারণের কাছে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সেখান থেকেও যদি উৎপাদন পর্যায় থেকে যদি পলিথিনের ব্যবহার কমিয়ে আনা যায়, সেক্ষেত্রে কিন্তু পরিবেশের যে দূষণ পলিথিনের কারণে সেটি কমিয়ে আনা সম্ভব। তো আসলে জোরালো অভিযান এবং সচেতনতার মাধ্যমে আসলে পলিথিনের যে ব্যবহার সেটি আসলে বন্ধ করা সম্ভব বলে মনে করছেন পরিবেশবিদরা। তানভীর, আপনি সাথেই থাকবেন। এবার নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল হাসান, নারায়ণগঞ্জে পলিথিনের ব্যবহার কেমন দেখছেন এবং পলিথিনের বিকল্প আসলে বাজারে কতটা সুলভ রয়েছে? দেখুন, এই বাণিজ্যিক নগরী এই নারায়ণগঞ্জে যেই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এবং বিপণী বিতানগুলি আছে, সেগুলিতে কিন্তু এখন পর্যন্ত কোনো বিকল্প পলিথিনের বিকল্প হিসাবে যেই ব্যাগ ব্যবহার করা দরকার, আমরা কিন্তু সেগুলি আমাদের নজরে আসেনি। আমি যেই বিষয়টি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে তা জানতে চেয়েছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে গত 1 মাসে তারা নারায়ণগঞ্জের কাঁচা বাজার সহ বিভিন্ন পাইকারি বাজারগুলিতে যেখানে পলিথিন ব্যবহার হয়, তারা কিন্তু একাধিক অভিযান করে লক্ষাধিক টাকা জরিমানা করেছে এবং বেশ পরিমাণ তারা পলিথিন জব্দ করেছে। তবে তারা যেই বিষয়টি জানিয়েছেন, আমি এখন যে জায়গাটিতে আছি আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নারায়ণগঞ্জ শহরের প্রধান পাইকারি দিগুবাবু কাঁচা বাজার। অর্থাৎ এখান থেকেই কাঁচা মালগুলি সারা শহরের জেলাতে ডিস্ট্রিবিউটর করা হয় এবং এখানেও কিন্তু আমরা ব্যাপক পলিথিনের ব্যবহার দেখছি। আজকে সকাল থেকে এসে প্রতিটি পণ্যই কিন্তু পলিথিন দিয়েই মোড়ানো এবং সেই পলিথিনেই কিন্তু বেচা কিনা হচ্ছে। তো যে বিষয়টি আপনাকে জানাতে চাচ্ছিলাম যে পরিবেশ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে নারায়ণগঞ্জে তারা অভিযান চালিয়েছেন এবং আগামীতেও তাদের এই অভিযান অব্যাহত থাকবে। তবে এখন পর্যন্ত কিন্তু সেই পলিথিন ব্যবহার তাদের বন্ধ হয়নি। তারা অভিযানের ক্ষেত্রে তারা জানিয়েছেন যে নারায়ণগঞ্জে তারা অনুসন্ধান করে দেখেছেন যে পলিথিন উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান, এরকম কোনো পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সন্ধান নেই। অর্থাৎ নারায়ণগঞ্জের যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ সেসব পণ্য কিন্তু সেই ব্যবহার করা হচ্ছে এবং দুটি গার্মেন্টস অ্যাক্সেসরিজে অবৈধভাবে পলিথিন তৈরি করছিল, সেই দুটি প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে অবৈধ পলিথিন ব্যবহারের সর্বশেষ। নিষিদ্ধের পরেও পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ হয়নি, এ বিষয়ে কুমিল্লা নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রামে কৃষি জমি নষ্ট করে কর্ণফুলী টানেলের রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। খরচ করা হয়েছে কয়েকশো কোটি টাকা, অথচ এটি কোনো কাজেই আসছে না। নির্মাণের 1 বছরের বেশি সময় ধরে এটি অলস পড়ে রয়েছে। কর্মকর্তা কর্মচারীরাও বেকার বসে থাকছেন। কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়াকে লাভজনক করতে ইজারা দিবে সেতু বিভাগ। সমুদ্র ঘেঁষে গড়ে তোলা হয়েছে অভিজাত 30টি বাংলো। দামি আসবাব ও ইলেকট্রনিক্স সামগ্রীতে সুসজ্জিত এসব অতিথিশালা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য রয়েছে প্রায় 5000 বর্গফুট আয়তনের বিলাসী ব্যবস্থা। রয়েছে সুইমিং পুলও। প্রায় 450 কোটি টাকা খরচ করে 74 একর জমিতে গড়ে তোলা হয়েছে কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া। দৃষ্টিনন্দন বাংলোর পাশাপাশি রয়েছে দ্বিতল সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন। রয়েছে একটি জাদুঘরও। এসব স্থাপনায় বসানো হয়েছে 1182 টন ক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্থাপনা পাহারায় রয়েছে 80 জন ব্যাটালিয়ান আনসার। 5 স্টার হোটেল থেকে অনেক উন্নত মানের জিনিসপত্র, মানে কি ধরতে গেলে স্মার্টলি একটি পরিবেশ মধ্যে আমরা আছি। এই বাংলোগুলোতে টিভি আছে, ফ্রিজ আছে, অনেক ফার্নিচার আছে, বিয়া ফিরে আসবে, থাকবে। এই স্থাপনা নির্মাণে নষ্ট হয়েছে ফসলের ক্ষেত, লবণের মাঠ ও মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কি খালও। বিপুল অপচয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এই জায়গাটা আমরা গরু ছাগল কত কিছু উন্নতি করতো, হ্যাঁ কেউ করতে পারে, একটা মাছও হয় না এখন। আমরা এখানে মাছ চাইতাম, ফসল করতাম, আমরা চাষবাস করতাম, নুনো মাঠ করতাম, তখন এখন তো আমরা অচল। আধুনিক ব্যবস্থার সব ধরনের বন্দোবস্ত থাকলেও অলস পড়ে আছে এসব বাংলো। আগামীতে কি হবে এর ভবিষ্যৎ, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেতু কর্তৃপক্ষ বলছে লোকসান কমিয়ে আয় বাড়াতে সার্ভিস এরিয়া বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বাংলো পর্যটন ব্যবসায় যুক্ত করতে দ্রুত দরপত্র আহ্বান করা হচ্ছে।
দ্রুত এটারে আমরা কোন কোম্পানিকে রিসোর্স ডেভেলপমেন্টের দিয়ে দেবো আর কি। হ্যাঁ, টেন্ডারিং প্রসেস চলছে। এইসব রিসোর্স তো আসলে সরকারি ভাবে পরিচালনা করা যায় না। 10,689 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করা হয়। এটি চালু হয় 2023 সালের অক্টোবরে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অটোরিকশা বন্ধের প্রতিবাদে গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেছে চালকরা। সোমবার সকাল 11টায় ডিএমপি কমিশনের সাথে বৈঠকের আশ্বাসে কর্মসূচি স্থগিত হয়। এছাড়া অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিতে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, এ বিষয়ে আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে সরকার। অটোরিকশা বন্ধের প্রতিবাদে রোববার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন অটোরিকশা চালকেরা। বন্ধ করে দেন যান চলাচল। একই সময় মোহাম্মদপুর যাত্রাবাড়িতেও সড়ক অবরোধ করেন অটো চালকেরা। যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। যদি অটো গাড়ি না চলে, কর্ম যদি না থাকে, তাহলে গরিব মানুষ কি খাইবে? আমাদের হয় অটো গাড়ি দেন, নয় একটা কর্ম দেন। একটা রায় পাবো ততক্ষণ আমরা আন্দোলন করব। থেকে আমার পরীক্ষা শুরু স্টুডেন্টের, এখন আমি সময়মতো পৌঁছাতে পারি না। অনেক টাইমও কনজিউম হচ্ছে, আমার অফিসে যেতে লেট হচ্ছে, ওইদিকে আমার কথা শুনতে হচ্ছে। ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স ও রুট পারমিটের দাবি জানানো হয়। একই সাথে আন্দোলনে গ্রেপ্তার চালকদের মুক্তির দাবিও জানান নেতারা। বৈষম্য বিরোধী আন্দোলন যাদের বিরুদ্ধে প্রথম বৈষম্য করলো তারা হচ্ছে রিক্সা শ্রমিক। আমরা তীব্র নিন্দা জানাই। অটো চালকদের আন্দোলনে সমর্থন দিয়েছে সিপিবি ও উদীচী। হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি তাদের। সরকার কতগুলো অন্যায় নির্দেশের মাধ্যমে তাদের জীবনকে দুর্বিষহ করার এক অন্ধকার হাতছানিতে নিদর্শন দেখিয়েছে। ডিএমপি কমিশনারের সাথে বৈঠকের আশ্বাসে বেলা 1টার দিকে স্থগিত হয় কর্মসূচি। আমরা আশা করি প্রশাসন এই শ্রমিকদেরকে মানুষ হিসেবে বিবেচনায় নিয়ে আমাদের সাথে এই শ্রমিকের যেই সংকট, সেই সংকট নিরসনে আমাদের সাথে ভূমিকা রাখবেন। ব্যাটারি রিক্সা চলবে কিনা সে বিষয়ে আদালতের নির্দেশের অপেক্ষায় সরকার। একথা জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের ক্ষেত্রে তো সব সময় তো আহ্বান যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রামটা চালায়, শান্তিপূর্ণভাবে। ভাঙ্গাভাঙ্গি তো কেউ চায় না, কেউ চাচ্ছে ভাঙ্গাভাঙ্গি। এটা করে কিন্তু তারা তাদের পপুলারিটি হারাচ্ছে। রাজধানীতে ব্যাটারি রিক্সা বন্ধে 3 দিনের মধ্যে পদক্ষেপ নিতে মঙ্গলবার নির্দেশ দেন হাইকোর্ট। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রী হয়রানির অভিযোগে 3 দিন ধরে বন্ধ বেনাপোল রুটে দূরপাল্লার বাস চলাচল। পরিবহন মালিকদের দাবি, প্রশাসনের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পরও রাতের বেলায় যাত্রীদের বন্দর থেকে 4 কিলোমিটার দূরে বাস টার্মিনালে নামিয়ে দেওয়া হয়। এ নিয়ে পৌর ও বন্দর কর্তৃপক্ষ পাল্টাপাল্টি দোষারোপ করলেও সমাধানের উদ্যোগ না থাকায় বিপাকে যাত্রীরা। পাসপোর্ট যাত্রীদের জন্য বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতেন বাস মালিকরা। যানজট নিরসনে রাতের বাস বন্দর টার্মিনালে থামানো এবং দিনে দূরপাল্লার বাস থামানোর সিদ্ধান্ত হয় পৌর বাস টার্মিনালে, কিন্তু রাতের বাস বন্দর টার্মিনালে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে শুক্রবার রাত থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। মধ্যরাতে যাত্রীদের 4 কিলোমিটার দূরের টার্মিনালে নামিয়ে দেওয়ায় নিরাপত্তাহীনতার অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। হঠাৎভাবে ডিসিশন নিয়েছে, রাত 2টোর সময় গাড়ি আটকায় দিয়েছে সমস্ত পরিবহন। আটকানোর পরে পুরসভার স্টাফরা আমাদের ম্যাক্সিমাম সুপারভাইজারে মারধর করছে। যাত্রী হয়রানি বন্ধে দূরপাল্লার বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরাই। ব্যক্তিগত গাড়ি ও ট্রেনে করে বেনাপোলে যাতায়াত করতে হচ্ছে পাসপোর্ট যাত্রীদের। রাত 2টো 12টা 1:30 সময় গাড়ি আসছে, এই যাত্রী ওখান থেকে পর্যন্ত আসা, টাকা পয়সা ডলার পাসপোর্ট এদের দায়িত্ব নেবে কিনা? 3টা বাজে সেই সময় আমাদের নামিয়ে দেওয়া হয় এবং অনেক হয়রানি পরে আমরা এখানে আইসা পৌঁছাই। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে আন্তর্জাতিক চেকপোস্ট বাস টার্মিনাল। তবে ঢাকা কলকাতা বাস যাচ্ছে চেকপোস্ট হয়েই। বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরের বাস টার্মিনালটি আপাতত বন্ধ রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। তবে ভারতগামী আন্তর্জাতিক যে বাসগুলো আছে এগুলো চলাচল করছে। কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা আবার পুনরায় চালু করব। বেনাপোল রুটে প্রতিদিন দূরপাল্লার শতাধিক বাস চলাচল করে। দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন
যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 11 জন, যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি মাসের 23 দিনেই ডেঙ্গুতে 144 জনের মৃত্যু হলো। আর একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 1079 জন ডেঙ্গু রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এবছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 459 জনে। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 86,791 জন। এর মধ্যে 63.2% পুরুষ এবং 36.8% নারী। এদিকে 24 ঘন্টায় সারা দেশে 1230 জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আর চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন 82,612 জন ডেঙ্গু রোগী। পাবনার সাঁথিয়ায় বাকুল মিয়া নামে এক সাবেক চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। রোববার রাত 9:30টার দিকে উপজেলার রাউতি উত্তরপাড়া স্কুলের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ঘোড়ার গাড়িতে করে একই গ্রামের জলিল মাস্টারের বাড়িতে ধান পৌঁছে দিয়ে ভাতিজা আলেপকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন বাকুল। পথে রাউতি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কুপিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে ভাতিজা আলেপকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহত আলেপকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। ঘূর্ণিঝড় দানার প্রভাবে হাওর অঞ্চলে পানি জমে থাকায় বড় মৌসুমে সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জরিপ কাজ শুরু করা যায়নি। কিছু জায়গায় কাজ শুরু হলেও এখনও প্রতিবেদন জমা দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। ফলে একদিকে যেমন বাঁধের কাজে বিলম্ব হচ্ছে, অন্যদিকে নির্দিষ্ট সময়ে হাওরে চাষাবাদ নিয়েও দুশ্চিন্তায় কৃষকরা। সুনামগঞ্জে প্রতি বছর অক্টোবরে শুরু হয় হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের জরিপ। 30 নভেম্বরের মধ্যে গঠন করা হয় প্রকল্প বাস্তবায়ন কমিটি। এরপরই শুরু হয় ফসল রক্ষা বাঁধ নির্মাণ। তবে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে হাওর অঞ্চলে পানি জমে থাকায় এখনও শুরু হয়নি চলতি বছরের জরিপ কাজ। ফলে নভেম্বরের শুরুতে বোরো ধানের চারা রোপণ করতে পারেনি কৃষকরা। সঠিক সময় উৎপাদন নিয়ে শঙ্কায় তারা। বান ফানে যদি বালা যদি না হতে পানি শুইব, পানি শুইলে এটা ধান কাটন যায় না। হাওরের বাঁধের কাজ করার কোনো লক্ষণ দেখতেছি না। এতে হাওরে যে কৃষকরা, বিশেষ করে এক ফসলি বুড়ো ফসলি কৃষকরা অত্যন্ত চিন্তার মধ্যে আছে। স্থানীয়রা বলছে, পানি দেরি করে নামলে অনেক সময় বাঁধের কাজ দ্রুত করা হয়, এতে করে বাঁধ কম টেকসই হয়। পানির জন্য আমরা খাসটা হতে পারতেছি না, পানিটা ধীরে ধীরে কমতেছে। এখন বানটা এখানে কিছু বাসা আছে, এটা এগুলা জেরাই দিলে পানিটা নগদ কমবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, 2024-25 অর্থ বছরে সুনামগঞ্জে 123টি হাওরে প্রায় 1100 কিলোমিটার বাঁধের কাজের জরিপের কথা ছিল। পানি নেমে গেলেই জরিপ শুরু হবে। বিভিন্ন দপ্তর থেকে প্রায় 63 জন অতিরিক্ত জনবল নিয়ে আসছি সার্ভে কাজ পরিচালনা করার জন্য, কিন্তু হাওরে পানি না কমাতে এখন পর্যন্ত আমরা কাজ শুরু করতে পারতেছি না। তো এই কাজগুলো আমাদের সব উপজেলাতেই কাজ শুরু হয়েছে, কিন্তু আমাদের সার্ভে কাজের গতি ধীর গতিতে, কারণ হচ্ছে যে পানির কারণে। সুনামগঞ্জের 74% মানুষই বোরো ফসলের উপর নির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুর, বরগুনা, শরীয়তপুর সহ কয়েকটি জেলায় সেতুর অভাবে দুর্ভোগে বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগে বয়স্ক শিশুরা। দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। প্রয়োজন অনুযায়ী সেতু নির্মাণের আশ্বাস সড়ক বিভাগের। দিনাজপুর সেতাবগঞ্জ ব্যস্ত সড়ক। 1.5 বছর আগে এই সড়কে 2টি সেতু ভেঙে যায়। সেই সময় নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু দীর্ঘদিনেও শেষ হয়নি কাজ। ফলে অস্থায়ী বেলি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 5 থেকে 6 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা, সেই ব্রিজ 11 মাস হয়ে যাচ্ছে। মানুষ এখন পর্যন্ত এটার সুবিধা ভোগ করতে পারছে না। যাতায়াতের সমস্যা, তারপরে এই যে ভাঙার সমস্যা। ডিসেম্বরের মধ্যেই সেতু নির্মাণের কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। বর্তমানে 2টি কালভার্ট নির্মাণের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের এই প্যাকেজের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা আছে। আশা করি ডিসেম্বরের মধ্যেই এই কালভার্টগুলো নির্মাণের কাজ সমাপ্ত হবে। বরগুনা শহর থেকে 4টি উপজেলায় যাতায়াত করতে হয় নদী দিয়ে। সেতু না থাকায় ঝুঁকি নিয়েই চলছে স্থানীয়রা। যাইসা বৈশা থেকে একটা পর্যন্ত করা লাগে ফেরির জন্য। ফেরি জায়গায় যদি এখন যদি একটা ব্রিজ হইতো আমরা যাইতে পারতাম, আমাদের অনেক সুবিধা হইতো। আমরা ওখানে 2 ঘন্টা বসে থাকা লাগে, আর যদি ব্রিজ হয় আমাকে অতি সহজ তরাতরি যাওয়া যায়।
শরীয়তপুরের ভেদরগঞ্জে সিডুরটেক এলাকায় মেঘনার শাখা নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে ইউনিয়নের লক্ষাধিক মানুষ। জামালপুরের চান্দের হাওড়া গ্রামের ঝিনাই নদীর উপর সেতু না থাকায় ডিঙ্গি নৌকায় পার হতে হয়। বেশি ভোগান্তিতে শিক্ষার্থীরা। এই নৌকা পারাবার সময় দেখা যায় অনেকেই নৌকা থেকে পড়ে যায়, মানে সময় মতো এই নৌকা পাই না, সকালবেলা এসে বসে থাকার নাকি যে বাজার ঠিকভাবে ধরন যায় না। মেহেরপুর মাথাভাঙ্গা নদীর উপর সেতু নির্মাণ হয় 2023 সালের মে মাসে, কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি ব্যবহার করতে পারছেন না 4 উপজেলার কয়েক হাজার মানুষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানিকগঞ্জের পদ্মা ও কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় হুমকিতে পড়েছে সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার সহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের সাথে সাথে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় চলছে বালু উত্তোলন, যদিও নিয়মিত অভিযান চলছে বলে দাবি প্রশাসনের। হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে অন্তত 15টি ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। রাজনৈতিক কর্মী সহ স্থানীয় সাংবাদিকও এ কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার ছত্রছায়ায় চলছে বালু উত্তোলন। একইভাবে খিওরে কালীগঙ্গার তরা সেতুর নিচ থেকে অবাধে তোলা হচ্ছে বালু। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিন্না কবির ও প্রয়াত বিএনপি নেতা আকবর হোসেন ডাবলুর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর। সাধারণ সম্পাদক জেলা বিএনপির, তার নাম ভাঙিয়ে এখনও সেই অবৈধ কাজকাম করে যাচ্ছে। জেলা বিএনপির সম্মানিত সভাপতি আফরোজা খান রিতা ইচ্ছা করলে এই অবৈধ ডিজিংটা বন্ধ করতে পারে ইচ্ছা করলে। গত 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ার পর থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে ভেঙে যাচ্ছে তীর রক্ষাবাঁধ। এ বিষয়ে প্রশাসনকে কয়েক দফা অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। আমরা এই বিষয়গুলো নিয়ে নিজেরাও কাজ করেছি এবং মানিকগঞ্জের সর্বোচ্চ ফোরাম আইন শৃঙ্খলা কমিটির সভাতেও আমরা বলেছি। তবে জেলা প্রশাসনের দাবি, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। প্রায় দিনই আমাদের এই বালু মহল নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, জরিমানা করা হয়। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি। কেউ আইন ভাঙলে আমরা ব্যবস্থা নিয়মিত নিচ্ছি। এদিকে জেলা বিএনপির নেতারা বলছেন, কারো অবৈধ কর্মকাণ্ডের দায় নেবে না দল। অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। কখনো কোথায় কোনো আইন বহির্ভূত কাজে লিপ্ত হয় তাহলে সে দায়িত্ব তাদের সেই আইন বহির্ভূত কর্মকাণ্ডের দায়িত্ব দল এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ নিবে না। প্রতি বছর জেলা প্রশাসন বালুমহাল ইজারা দেয়। আগামীতে ইজারা বন্ধ রাখার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।